আচ্ছা, আজকে হচ্ছে 29। আমরা যেটা করব সেটা হচ্ছে আগের দিনের ক্লাসের কোডগুলোকে একটু নিয়ে আসি, কারণ আমরা আর বারবার এই বুটস্ট্র্যাপ এগুলা সেট আপ করতে চাচ্ছি না। এটাকে বাদ দিলাম, এটাকে রাখলাম, এগুলা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এরপরে এটাকে সাবলাইনে ওপেন করে নিই। আচ্ছা, এইটার মধ্যে যেটা করব এগুলা বাদ দিয়ে দিই নাকি এগুলার দরকার আছে? কি করছিলাম জানি। আচ্ছা, এগুলা করছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে মোটামুটি আমরা সবকিছুই দেখছি। সেদিন কোথায় পর্যন্ত আসছিলাম? কালার পর্যন্ত আসছিলাম। সো এই যে আমরা যদি কোনো টেক্সট প্রাইমারি দেই, আচ্ছা এগুলা বাদ দিয়ে দেই, হ্যাঁ এগুলা তো আমাদের আর লাগতেছে না। আচ্ছা, যেমন আমি এখানে একটা H2 নিলাম, H2 নিলাম, মানে জাস্ট সরাসরি যদি আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে এই যে আমরা টেক্সট লেখার পরে যে কালারের নামটা লিখবো সেই কালারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি টেক্সট প্রাইমারি যদি দিই তাহলে কি হবে? এখানে এটার কালারটা ব্লু হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে ডেঞ্জার দিই তাহলে কি হবে? এটা রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, সো এই আর কি কালারগুলা এগুলা মাঝে মাঝে লাগে। ঠিক সেম ভাবে কি বিজি প্রাইমারি দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ড প্রাইমারি হবে। বিজি সেকেন্ডারি দিলে কি হবে? এখানে কালারটা সেকেন্ডারি, ব্যাকগ্রাউন্ড কালারটা সেকেন্ডারি হয়ে যাবে। এখানে যদি বিজি আমি সেকেন্ডারি দিই তাহলে কি হবে? এই যে ব্যাকগ্রাউন্ডটা সেকেন্ডারি হয়ে গেল। এই হচ্ছে আর কি। সো এগুলো ওরা তৈরি করে রাখছে আর কি, জাস্ট ইউজ করলেই কাজ করবে। আচ্ছা, এরপরে এই যে পিতে হচ্ছে কি প্যাডিং, এম তে হচ্ছে মার্জিন, আর পিবিতে হচ্ছে মার্জিন বটম। ঠিক আছে, এরকম কিছু ক্লাস তৈরি করে রাখছে এগুলা সুবিধার্থে আর কি। আচ্ছা, এখন এখানে ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে, এগুলো আগে ছিল না। সেটা হচ্ছে বিজি প্রাইমারি, বিজি গ্রেডিয়েন্ট। এটা যদি আমরা ইউজ করি যে বিজি প্রাইমারি, বিজি গ্রেডিয়েন্ট, আর টেক্সট এখানে আমরা হোয়াইট করে দিলাম। ঠিক আছে, তাহলে সাদা টেক্সট হবে। তাহলে কি হচ্ছে? এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসতেছে। এই যে এই গ্রেডিয়েন্টটা বোঝা যাচ্ছে? অল্প বোঝা যাচ্ছে তাই না? জুম করলে বোঝা যাবে একটু। ঠিক আছে, গ্রেডিয়েন্ট আছে আর কি, এই যে। আচ্ছা, ঠিক সেম ভাবে এখানে কিছু গ্রেডিয়েন্ট ওরা তৈরি করে রাখছে আর কি, এগুলা লাগলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কালার্স। এরপরে আসি ডিসপ্লেতে। হ্যাঁ, ডিসপ্লেতে এখানে ডি, তারপর কি হাইপেন, এরপরে আমরা কি ইউজ করতে পারবো? ভ্যালু ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে এই যে এক্স এস, তারপর এস এম, এম ডি, এল জি, এক্সেল, ডাবল এক্সেল। ঠিক আছে, এই জিনিসগুলা মাঝে মাঝে কাজে লাগে। ঠিক আছে, যেমন এখানে আছে কিনা, হ্যাঁ নিচে আসি। আচ্ছা, এটা আগে দেখায়। এখানে কিন্তু কিছু দেওয়া আছে, আমরা যদি ডি এখানে এখানে আমাদের এটা কি আছে, আমরা এখানে যদি ডি ব্লক দেই তাহলে কি আমাদের এটা অলরেডি কিন্তু ডিসপ্লে কি আছে? ব্লকে আছে। কিন্তু আমি যদি এখানে ডি ইনলাইন দেই তাহলে কি হবে? এটা ডিসপ্লে ইনলাইন হয়ে যাবে। আবার যদি আমি এখানে ইনলাইন ব্লক দেই তাহলে কি হবে? ইনলাইন ব্লক হবে। ব্যাপারটা বুঝে আসছে? সো এই জিনিসগুলো শর্টকাটে ওরা ক্লাস তৈরি করে রাখছে আর কি। আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স দিই তাহলে ফ্লেক্স হবে। ঠিক আছে, এরকম তৈরি করে রাখছে, এইগুলো আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন এই যে এখানে যে ব্রেক পয়েন্টগুলো আছে এগুলো কিভাবে কাজ করতেছে এগুলো একটু দেখি।
এগুলাই মূলত বেশি কাজে লাগবে ব্রেক পয়েন্ট গুলা। আচ্ছা, এখন ডি নান যদি আমরা দেখি, ডি নান, তাহলে কি হবে? ডি নান তাহলে কি হবে? এটা ডিসপ্লে নান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি অনলি অনলি হিডেন অনলি অন এক্সএস মানে এক্সট্রা স্মল ডিভাইসে, মানে আমরা মোবাইলে গেলে সেটাকে হাইড করে রাখতে চাচ্ছি, তাহলে আমরা কি দিব? ডি নান ডি এস এম ব্লক। তার মানে কি হবে? ডি ডি নানতে কি হবে? সবগুলোর জন্য হাইড হচ্ছে। আর ডি এস এম ব্লক যখন আমি দিচ্ছি তখন কি হচ্ছে? যে এস এম মানে এটা হচ্ছে 767-র উপরে এটা কি হবে? ব্লক হয়ে যাবে। ব্যাপারটা বুঝে আসছে? এখানে ডি নান আমি ইউজ করছি না, এখন আমি বললাম যে ডি এস এম ব্লক। আর আমরা যদি ডি ব্লক দিই সরাসরি তাহলে কি হচ্ছে? ডিসপ্লে ব্লক হচ্ছে। আর আমরা এখানে যদি এস এম এক্সএল ইউজ করি তাহলে কি হবে? ব্রেক পয়েন্ট অনুযায়ী এগুলা ডিসপ্লে ব্লক হবে। এই জিনিসগুলো মাঝে মাঝে লাগবে প্রজেক্টে। আচ্ছা, নর্মালি এমন দেখি এটা কি আছে, শো করতেছে। আমি যখন কি লিখছি আমরা এখানে, এস এম ব্লক, ডি এস এম ব্লক কত থেকে তাইলে হচ্ছে? না না, ডট বলতে এখানে ক্লাস বোঝাচ্ছে, আমরা তো এখানে ক্লাসে অ্যাড করছি। আচ্ছা, আমাদের ডি নান ডিএসএম ব্লক। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি এখানে আসলে কি আসতেছে। আচ্ছা, আমাদের এটা জুম করা আছে, হ্যাঁ, এই যে জুম করা আছে যার কারণে ঝামেলা হচ্ছে। জুম আউট করে দে, হ্যাঁ। এবার দেখি, এটা ভুল ছিল। এবার কি বড় স্ক্রিনে আছে, যখনই আমরা কি করব, এস এম মানে কি 700, ও এস এম আরো নিচে 500, ওই যে 70 যেটা ওইটা। সো আমরা যখন 570-এর নিচে আসছি তখন কি হচ্ছে? এটা ডিসপ্লে নান হচ্ছে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে ডি, আরে বন্ধ করো। আচ্ছা, এরপরে বলতেছে যে আমরা সব স্ক্রিনের জন্য মানে একবারে শেষের স্ক্রিনের জন্য ডি নান, যদি আমরা চাই যে শুধু এস এম এর জন্য নান হবে আবার এমডির জন্য ব্লক হবে, তাহলে কি সেটাও আমরা করতে পারবো। ঠিক সেম ভাবে যে হিডেন অনলি এস এম, ব্যাপারটা বুঝে আসছে? আবার হিডেন অনলি এমডি, হিডেন অনলি এলজি, হিডেন অনলি এক্সেল, ঠিক আছে। এইভাবে এই জিনিসগুলো আমরা মানে এই ক্লাসগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। দেখা যাচ্ছে যে মানে আমাদের মানে এমন কিছু থাকে যে এই এলিমেন্টটা আমাদের মোবাইলে হাইড করা দরকার, ঠিক আছে না, আবার ডেস্কটপে গেলে এটা শো করবে। অথবা দেখা যাচ্ছে ডিজাইনের একটু কম বেশি থাকার কারণে একই এলিমেন্ট আমাদেরকে দুইবার ডিজাইন করতে হয়। ওটা আবার কি করতে হয় যে ডেস্কটপে ওটা শো করবে না, মোবাইল আসলে এটা শো করবে, আবার মোবাইল আসলে ডেস্কটপেরটা হাইড হবে। সে সময় আমরা কি করতে পারি? এই ক্লাসগুলো ইউজ করতে পারি। ব্যাপারটা বুঝে আসছে? এগুলো একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ, যে আসলে কোনটা কোথায় কিভাবে দিলে কত ব্রেক পয়েন্টের কাজ করতেছে। মানে আমরা যদি এই যে এক্সএস এস এম এমডি এলজি এগুলা যদি বুঝি তাহলে এগুলা কোনো ব্যাপার না, ঠিক আছে। এই হচ্ছে ডিসপ্লে আর কি। আর এটা হচ্ছে ডিসপ্লে প্রিন্ট। প্রিন্টার যেটা ইউজ করা হয় এটা হচ্ছে যে আমরা যদি কোনো পেজকে প্রিন্টে নিতে চাই সে সময় এই জিনিসগুলো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি ফ্লেক্সে যাই তাহলে এখানে যেটা করছে ওরা, ফ্লেক্সের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে ক্লাস তৈরি করা আছে। প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে কি করা আছে? ক্লাস তৈরি করা আছে। আমরা জাস্ট ক্লাস ইউজ করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, ডি ফ্লেক্স মানে কি? ডিসপ্লে ফ্লেক্স। আর ডি ইনলাইন ফ্লেক্স মানে কি? ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, ঠিক আছে। এই যে এখানে সব দেওয়া আছে। তারপর ডি এস এম ফ্লেক্স, তার মানে কি শুধু এস এম এর ফ্লেক্স হবে। ডি এস এম ইনলাইন ফ্লেক্স, এভাবে সবগুলা ক্লাস তৈরি করা আছে। আচ্ছা, এরপর আমরা ডিরেকশনে যদি যাই তাহলে ফ্লেক্স রো, ফ্লেক্স রো, এখানে কি আছে? ফ্লেক্স রো। আচ্ছা, তাহলে কি হবে? ফ্লেক্স রো যদি আমরা দেই তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এরকম পাশাপাশি চলে আসবে, ঠিক আছে। পরেরটাতে আবার কি করছে? ফ্লেক্স রো রিভার্স, তাহলে কি হচ্ছে? উল্টা দিক থেকে চলে আসতেছে। মানে আমরা নর্মালি এর আগে ফ্লেক্সের যে সিএসএস গুলা করছি ওগুলাই শুধুমাত্র কি করা আছে? বুটস্ট্র্যাপে ক্লাসে ইন্টিগ্রেট করা আছে, ওই ক্লাসগুলো ইউজ করলে হবে, আমাদেরকে আর এক্সট্রা করে সিএসএস গুলো লিখতে হচ্ছে না। আমরা আসলে এগুলা চাইলে যদি কারো ভালো লাগে ইউজও করতে পারি,
আবার ঝামেলা লাগলে বাদও দিতে পারি, কাস্টম সিএসএস করবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি ফ্লেক্স কলাম দিই আমরা, তাহলে কি হচ্ছে, ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে যাবে। আবার ফ্লেক্স কলাম রিভার্স যদি দিই, তাহলে কি হচ্ছে, এটা উল্টা দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক সেম ভাবে এই যে ফ্লেক্স এসএম রো, ফ্লেক্স এসএম রো রিভার্স, এরকম অনেকগুলা ক্লাস তৈরি করা আছে। মানে যত ধরনের আইটেম আছে সিএসএস এর প্রপার্টি আছে, প্রত্যেকটা প্রপার্টির উপরে কি করা আছে, ক্লাস তৈরি করা আছে। ব্যাপারটা বুঝে আসছে? আচ্ছা, এরপরে জাস্টিফাই কন্টেন্টে আসি। জাস্টিফাই কন্টেন্ট নামে একটা কি আছে, এই যে জাস্টিফাই কন্টেন্ট নামে একটা ক্লাস আছে। এখন যদি আমরা স্টার্ট দেই তাহলে কি হবে, স্টার্টে থাকবে, ইন দিলে কি হবে, এই যে শেষের দিক থেকে শুরু হবে, সেন্টার দিলে মিডিল থেকে, বিটুইন দিলে কি হবে, এই যে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, অ্যারাউন্ড দিলে কি আবার সমান ভাগে ভাগ করে নেবে, আর ইভেনলি দিলে কি হবে, ওই যে মানে ডিসপ্লে অ্যারাউন্ডের মতোই যেটা কাজ করে। ব্যাপারটা বুঝে আসছে? চারোদিকে সমান ভাগে করে নেবে। সো এই হচ্ছে মানে ডিসপ্লে জাস্টিফাই কন্টেন্ট, এটার উপরে সব ক্লাস তৈরি করা আছে। এই যে প্রত্যেকটা ক্লাস তৈরি করা আছে। এখানে আবার ডিভাইস অনুযায়ী ভাগ করে দেওয়া আছে যে ডিসপ্লে এসএম নাকি এমডি নাকি এলজি, মানে প্রত্যেকটার জন্য। মানে আমি যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট এলজি ইন দেই, তাহলে এটা কখন কাজ করবে, শুধু লার্জ স্ক্রিনের ক্ষেত্রে কাজ করবে, আর বাকিগুলোর উপরে ইফেক্ট পড়বে না। আর দেখা যাচ্ছে এগুলা ইউজ করলে আমরা কিছু সুবিধা পাবো কি, মানে এখানে দুইটাই করা আছে। যদি জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দেই তাহলে কি হচ্ছে, সব মানে প্রত্যেকটা স্ক্রিনের জন্য পাচ্ছে। আর আমরা যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট এসএম স্টার্ট দিই তাহলে কি হবে, শুধু এসএম স্ক্রিনের জন্য পাবে। সো এটা একটা সুবিধা কিন্তু, ঠিক আছে। আর আমরা যদি নর্মালি এই সিএসএসটা করতে যাইতাম তাহলে আবার কি হতো, দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা মিডিয়াগুলিতে আবার বারবার লিখতে হচ্ছে, ডেস্কটপে একবার লিখতে হচ্ছে, আবার মোবাইলে যা একবার লিখতে হচ্ছে, ঠিক আছে না। সো এগুলা ক্লাস ইউজ করলে আমাদের এই কাজগুলো একটু ইজি হবে। এরপরে অ্যালাইন আইটেমস আসি। অ্যালাইন আইটেমস এর ক্ষেত্রেও ঠিক সেম। অ্যালাইন আইটেমস এরপরে স্টার্ট, এন্ড, সেন্টার, বেসলাইন, স্টেজ। সো এই যে প্রত্যেকটার ক্ষেত্রে কোনটা কিভাবে কাজ করবে এটা কিন্তু দিয়ে দেওয়া আছে। সো নর্মালি আমরা যে সিএসএস গুলো লিখতাম সেগুলো আবার কি প্রত্যেকটা ক্লাস তৈরি করা আছে। বুঝে আসছে? আচ্ছা, এরপর আসতেছে অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফের ক্ষেত্রেও কি অ্যালাইন সেলফের প্রত্যেকটা ক্লাস তৈরি করা আছে, এই যে, ঠিক আছে। এগুলা দেখে নিব, হ্যাঁ, তাহলে কেউ প্রজেক্টে ইউজ করার সময় সুবিধা হবে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ফ্লেক্স ফিল। আচ্ছা, ফ্লেক্স ফিল কোনটা দেখি, ইন্সপেক্ট এলিমেন্ট গুলো, এখানে ফ্লেক্স। আচ্ছা, ফ্লেক্স ফিল যেটা করছে সেটা হচ্ছে এই যে এখানে যদি যাই, এই যে ফ্লেক্স গ্রো, সিঙ্ক, তারপর বেসিস, এগুলা কি করছে, এই যে অন অন করে দিছে, আর কি করছে এখানে অটো করে দিছে। মানে ফিলের ব্যাপারটা এইভাবে বুঝাইছে যে এখানে যদি আমরা ফিল ইউজ করি তাহলে কন্টেন্ট অনুযায়ী কি হচ্ছে, সমানভাবে হাইট মানে উইড গুলা নিয়ে নিচ্ছে। এটার ক্লাসগুলো এখানে করছে। এরপর হচ্ছে গ্রো, সিঙ্ক, এটারও কিন্তু ক্লাস তৈরি করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার যেটা করছে সেটা হচ্ছে যে কোন ডিভাইসে কত দিলে কত এখানে শো করবে, এটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে অটো মার্জিন। অটো মার্জিন এখানে যেটা করছে এম আর অটো, আর এম এল অটো। মানে দেখা যাচ্ছে আমরা এমন করি না মার্জিন অটো করি না, সো এখানে যদি আমরা এম আর অটো যদি করি তাহলে মার্জিন রাইট অটো হবে, আর লেফটের জন্য এম এল অটো, ঠিক আছে। এগুলাই আর কি। তারপর কি করছে উইথ অ্যালাইন আইটেমস। আচ্ছা, এরপর হচ্ছে এই যে র্যাপ, ফ্লেক্স, নো র্যাপ, আবার ফ্লেক্স, র্যাপ, এগুলার জন্য আবার ক্লাস তৈরি করে রাখছে। তারপর এখানে এই যে অর্ডার, এই যে অর্ডার 0, 1, 2, 3, এগুলো তো দেখাইলাম সেদিন প্রথম দিনে মনে হয়। আচ্ছা, এরপরে অর্ডার ফার্স্ট, লাস্ট, এগুলা কিছু ক্লাস তৈরি করছে। এরপর অ্যালাইন কন্টেন্টের ক্লাস তৈরি করছে। নিচে আসি, এই যে এখানে অ্যালাইন কন্টেন্টসের সবগুলা ক্লাস আছে। এগুলা কিন্তু আমি দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না, এগুলা কিন্তু আমরা ম্যানুয়ালি এর আগে করছি, ঠিক আছে না। সো আমার মনে হয় যে এই এক্সাম্পল দেখেই সবার বুঝে আসার কথা যে কোনটা দিয়ে কি হয়, যেহেতু আমি এর আগে দেখাইছি এগুলা।
ঠিক আছে, যদি না দেখাইতাম তাহলে আমি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখাইতাম। ঠিক আছে, যেহেতু আমি দেখাইছি যার জন্য আমি কি করলাম, শুধু বলে দিলাম যে আমরা এর আগে মানে সিএসএস এর প্রপার্টিতে যা লিখছিলাম এখন এগুলা কি করে দেওয়া আছে, বুটস্ট্র্যাপে ক্লাস আকারে ইন্ডিকেট করা আছে, যেগুলা ইউজ করলে আমাদের ওই প্রপার্টিটাই পাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এরপর আসি ফ্লোটে। ফ্লোটের ক্ষেত্রে যেটা করা আছে, ফ্লোট লেফট যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, ফ্লোট লেফট হবে। আর যদি আমরা ফ্লোট রাইট দিই তাহলে কি হবে, ফ্লোট রাইট হবে। ফ্লোট নান দিলে ফ্লোট নান হবে। ঠিক আছে, এই আর কি। আবার এখানে কিছু ক্লাস তৈরি করছে, এই যে এস এম এমডি এগুলার জন্য এখানে সব দিয়ে দেওয়া আছে। বুঝে আসছে? সো এই হচ্ছে ফ্লোট। আমাদেরকে ফ্লোট লেফট রাইটও লিখতে হবে না, ক্লাস ইউজ করলেই হবে। আচ্ছা ইন্টারঅ্যাকশন, এখানে কি লিখছে, টেক্সট সিলেকশন। আচ্ছা এটা হচ্ছে পয়েন্টার ইভেন্ট, এটা না হয় বুঝলাম, এটা কি করছে, ইউজার সিলেক্ট অল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারঅ্যাকশনটা কি, যে এইখানে মানে দেখা যাচ্ছে যে আমরা এটাতে একবার ক্লিক করলে কি হচ্ছে, পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এটা অটো, আমরা যেটাতে সিলেক্ট করতেছি সেটাই শুধু সিলেক্ট হচ্ছে। আর এটাতে আবার কি করা আছে, নান করা আছে, এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। ঠিক আছে, এটা ওরা ক্লাস আকারে করছে। আচ্ছা সিএসএস এর প্রপার্টি কি, এটা আমি দেখি। আচ্ছা ইউজার সিলেক্ট, এটা উঠাই দিলাম, তাহলেই বোঝা যাবে। এখন হচ্ছে, তাহলে ইউজার সিলেক্ট এখানে কি, অল, এখানে কি লিখছে, ইউজার সিলেক্ট অল। আর অটো যদি দেই তাহলে কি হচ্ছে, যেটা ওইটা। আর যদি নান দেই তাহলে কি লিখে দেখি, ইউজার সিলেক্ট নান। ঠিক আছে, সো এটা হচ্ছে সিলেক্টের ক্ষেত্রে আর কি, টেক্সট সিলেকশন। আর পয়েন্টার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে পি নান, তাহলে কি এটাতে কোনো পয়েন্টার দেখাচ্ছে না। পি অটো যদি দিই তাহলে লিঙ্কের ক্ষেত্রে যেটা বা অন্যান্য ক্ষেত্রে যেটা সেটা দেখাবে। আর পি নান যদি দিই তাহলে, কোথায় গেল পি নান, লাস্টেরটাই না, কিন্তু এটা তো শো করতেছে পি নান, মানে পয়েন্টার নান করলে আসলে পয়েন্টার থাকারই কথা না আমার জানা মতো, না হাইড হয়ে যায়। যাই হোক এইগুলাও ক্লাস বানাইছে, ভালো করছে। আচ্ছা এরপর আসে ওভারফ্লো নিয়ে। আচ্ছা কথা হচ্ছে ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন এর আগে আমরা বুঝছি না, ওই জিনিসটা এখানে আবার কি করছে, ক্লাস আকারে দিছে। যদি আমরা ওভারফ্লো হিডেন ক্লাস ইউজ করি তাহলে কি হচ্ছে, এই যে ওভারফ্লো হিডেন এটা কেটে দিচ্ছে এখানে যেহেতু অনেক কন্টেন্ট। আর ওভারফ্লো যদি আমরা অটো দিই তাহলে কি হচ্ছে, এখানে স্ক্রল বার চলে আসতেছে। আচ্ছা ওভারফ্লো আমরা জানি। আচ্ছা এখানে আসি পজিশনে। পজিশনে কি করছে, এই যে পজিশন, প্রত্যেকটা পজিশনের উপরে কি করছে, ক্লাস তৈরি করছে। পজিশন স্ট্যাটিক, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, পজিশন ফিক্সড, পজিশন স্টিকি। এগুলা কি বুঝাবো, মানে যেটা আমরা ক্লাস ইউজ করব ওটাই হবে আর কি। ঠিক আছে, এগুলা সিএসএস এর প্রপার্টিও আমরা দেখছি। তার মানে বুটস্ট্র্যাপ কি কি করবে আমরা আগে থেকে জানতাম, আমরা আগেই শিখছি তো সব। আচ্ছা এখন শ্যাডোর জন্য এরা ক্লাস তৈরি করছে। হ্যাঁ, যদি আমরা নো শ্যাডো দিই তাহলে কি হচ্ছে, শ্যাডো আসবে না। স্মল শ্যাডো যদি ক্লাস দেই তাহলে কি হচ্ছে, এখানে হালকা একটু শ্যাডো আসতেছে, রেগুলার শ্যাডো আর লার্জার শ্যাডো। এখন এখানে শ্যাডো নান মানে কোনো শ্যাডো নাই। আচ্ছা রাউন্ডেড এগুলার ব্যাপারটা আলাদা। আর শ্যাডো যদি আমরা এসএম দেই তাহলে কি হবে, এরকম শ্যাডো চলে আসবে। শ্যাডো যদি শুধু শ্যাডো যদি আমরা লিখি তাহলে কি রেগুলারটাও চলে আসবে, শ্যাডো এলজি এটা চলে আসবে। শ্যাডোটা খারাপ লাগতেছে না, ভালোই লাগলো। তার মানে আমরা যদি এখানে জাস্ট শ্যাডো ক্লাসটা দিই তাহলে কি হবে, অটোমেটিক আমাদের এখানে একটা শ্যাডো পাবে। আচ্ছা গ্রেডিয়েন্টটা বাদ দিই, নাইলে বিজি ওইখানে কি দেওয়া আছে, লাইট, আমরা লাইট দিই। টেক্সট হোয়াইট না, টেক্সট আবার কি দিব, ডার্ক। এই যে শ্যাডো, বুঝে আসছে ব্যাপারটা। সো এই আর কি ওরা তৈরি করে রাখছে।
আমরা চাইলে আবার কি করতে পারি, এটাকে ধরে এখানে যে শ্যাডো দিছে এটাকে আমরা মডিফাইও করতে পারি। আচ্ছা, এখন আসি নেক্সটে। আচ্ছা, এটা গেল শ্যাডো। হ্যাঁ, এরপরে কই সাইজিং। আচ্ছা, সাইজিং এখন এখানে ওরা মানে এই উইডের জন্য হাইটের জন্য কিছু ক্লাস তৈরি করছে। আমরা যদি উইড 25 দিই তাহলে কি হবে, উইড 25%, 50 দিলে 50%, 75 দিলে 75%, 100 দিলে কি হচ্ছে 100%, আর উইড অটো দিলে কি হবে উইড অটো। সো এগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারি, বাট এখানে ক্লাস তৈরি করা আছে, চাইলে ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে হাইডের ক্ষেত্রেও ওরা 4টা পয়েন্টে এখানে তৈরি করে রাখছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এমডাব্লিউ। এমডাব্লিউতে কি ম্যাক্স উইড, আর 100 মানে কি 100%। সেম ভাবে ম্যাক্স হাইডের জন্য ক্লাস তৈরি করা আছে MH100। আচ্ছা, রিলেটিভ ভিউপোর্টের জন্য এই যে মিনিমাম ভিউপোর্ট, মানে এখানে কি ভিউপোর্ট উইড 100, তারপর তারপরে এখানে মিনিমাম ভিউপোর্ট হাইট 100, এরকম ক্লাসগুলো এরা তৈরি করে রাখছে। ঠিক আছে। সো এগুলো আমরা কিন্তু বুঝি, আমি এর আগে দেখাইছি না মিনিমাম হাইট উইড ভিউপোর্টের এগুলা কিভাবে কাজ করে, সেম জিনিসটাই। মানে এখানে এই যে 100 মানে কি এই যে 100% আমরা যেটা ইউজ করতাম সেটা। আচ্ছা, এখন এখানে নিচে আসি, স্পেসিং। আচ্ছা, স্পেসিং এর ক্ষেত্রে এখানে যেভাবে কাজ করতেছে, আচ্ছা এখানে একটু দেখি। আচ্ছা, এর আগে যে ক্লাসগুলো দেখাইলাম না, ওই ক্লাসগুলা এখানে আসলে ডিটেলসে একটু লিখে রাখছে আর কি। ঠিক আছে। যে এম তে মার্জিন, পি তে কি প্যাডিং, টি তে হচ্ছে টপ, বি তে হচ্ছে বটম। ঠিক আছে। সো এইগুলা আর কি বলবো, হ্যাঁ এগুলা দেখে নেবো সবাই, এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এরপরে টেক্সট, টেক্সট অ্যালাইনমেন্ট। যদি আমরা টেক্সট লেফট দিই তাহলে কি টেক্সট লেফট হবে, সেন্টার দিলে সেন্টার, রাইট দিলে রাইট। আবার SM MD LG এগুলা আবার ঠিক করা আছে। ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে টেক্সট র্যাপ, ওয়ার্ড ব্রেক। ঠিক আছে। তারপর টেক্সট ট্রান্সফর্ম, মানে এভরিথিং, প্রত্যেকটা ক্লাস তৈরি করা। এই যে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, এখানে আবার এই যে ফন্ট উইথ বোল্ড, তারপর বোল্ডার, নরমাল, লাইট, লাইটার, এই যে এগুলাও তৈরি করা আছে। মানুষ তো CSS ভুলে যাবে ক্লাস ইউজ করতে করতে, এইগুলা দেখে নিব। হ্যাঁ, এই যে রিসেট কালার, তারপর এখানে এই যে টেক্সট ডেকোরেশন। ঠিক আছে, এই যে টেক্সট ডেকোরেশনের ক্লাস। কারণ টেক্সট ডেকোরেশন একটা প্রপার্টির জন্য আমাকে কত বড় একটা ক্লাস ইউজ করতে হবে। যাই হোক, নর্মাল জিনিসের জন্য এত ক্লাস ইউজ করার দরকার নাই। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনের জন্য, অ্যালাইন, বেস লাইন, টপ, মিডিল। ঠিক আছে, এই যে এটা যেটা। আচ্ছা, এরপরে ভিজিবিলিটি। আচ্ছা, ভিজিবিলিটি এটা মাঝে মাঝে লাগে, যেমন যদি ভিজিবল দেই তাহলে কি হবে, শো করবে। ইনভিজিবল যদি দেই তাহলে কি এটা হাইড হবে। আর এটা কিন্তু ভিজিবিলিটি হিডেন, আর ভিজিবিলিটি ভিজিবল, যে ক্লাস মানে প্রপার্টি গুলো আছে ওটার উপর বেস করে এটা তৈরি করা। আচ্ছা, এবার যে আমরা নেক্সট এক্সটেন্ডে, এখানে গল্প লিখছে, গল্পের দরকার নেই আমাদের। আচ্ছা, এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপ যখন 3 ভার্সনটা নিয়ে আসে তখন ওরা আইকন তৈরি করছিল। এরপরে দেখা যাচ্ছে যে ওরা আইকনটাকে আবার বাদ দিয়ে দেয়, এবারে আবার নতুন করে আইকনটাকে নিয়ে আসছে আর কি। এটা কেন, এই যে আইকন। ঠিক আছে, এই যে icons.bootstrap.com। ঠিক আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের নিজস্ব আইকন। এছাড়াও ওরা বলতেছে অল্টারনেটিভ কি ফন্ট আসাম আছে, বা অন্যান্য যে মানে ফন্ট গুলা আইকন আছে এগুলা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা।
এখন বুটস্ট্র্যাপের এই আইকনগুলা যেগুলা নিয়ে আসছে, এগুলা কিন্তু আবার কি এসভিজি আইকন। ঠিক আছে, এই যে আইকনগুলো আছে মানে মোটামুটি আগের আইকনগুলা কিন্তু এত সুন্দর ছিল না, এবারকার আইকনগুলা মোটামুটি অনেকটা সুন্দর আর কি। হ্যাঁ, এগুলা ফ্রি। তবে এই আইকন ইউজ করতে গেলে বুটস্ট্র্যাপ মানে এই যে V5 ইউজ করতে হবে আর কি, 5.0। এখন কথা হচ্ছে আমরা আইকনটা ইউজ করব কিভাবে, আইকন ইউজ করে দেখি। আচ্ছা, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ওদের আইকনের ব্যাপারে বলা আছে, এরপরে কিন্তু আইকন, আর এখানে কিন্তু আমরা সার্চ দিতে পারতেছি। ঠিক আছে, সো এখানে কিন্তু এই যে ফেসবুকের আইকনটাও নাই, মানে সোশ্যাল আইকনগুলো সম্ভবত নাই। বুটস্ট্র্যাপের আইকনটা আছে, এই যে বুটস্ট্র্যাপের আইকন দিছে অবশ্যই, এই যে। ঠিক আছে, বুটস্ট্র্যাপ রিবুট, বুটস্ট্র্যাপ, যাই হোক আমি ভাবছিলাম ওইটাও দেয় নাই মনে হয়। না, সোশ্যাল আইকন দেয় নাই। তবে মোটামুটি যে আইকন গুলা দিছে মানে এগুলা মানে দেখতে আমার কাছে ভালোই লাগতেছে আর কি, তাই না? মানে মানে খুব বেশি আইকন নাই, মোটামুটি আর কি যেগুলা লাগে। সোশ্যাল আইকন দেয় নাই, মানে সোশ্যাল আইকনে তো মেলা, সোশ্যাল আইকন অত বেশি মানে দেয় নাই। ঠিক আছে, তবে এই যে এই আইকন গুলা সুন্দর আছে, হ্যাঁ, এই যে চেক বক্স, তারপরে অ্যাঙ্গেল গুলা, এগুলা ভালোই লাগতেছে। আচ্ছা, এখন এগুলা আমরা ইউজ করে দেখি দুই একটা, যে আমরা কিভাবে ইউজ করব। কারণ আমরা যে প্যাকেজটা ইনস্টল করছি বুটস্ট্র্যাপের জেএস আর সিএসএস, এটার মধ্যে কিন্তু আইকন ইন্টিগ্রেট করা নাই। ঠিক আছে, আচ্ছা আমিও এই নতুন আইকন ইউজ করি নাই, দেখি কিভাবে ইউজ করতে পারি। সো এখানে আমরা প্রথমেই যেটা দেখি, এটা মনে হয় ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সো আমরা ডাউনলোডে ক্লিক করি, আর এনপিএম এর জন্য ইনস্টল দিয়ে ইনস্টল ট্যাগ দেওয়া আছে আর কি। আচ্ছা, এখন V1 আপডেট। আচ্ছা, আইডিএমটাকে করতে হবে, আইডিএমটাকে অ্যাক্টিভ করা হয় নাই তো, ডিজেবল করে দিই। কি ব্যাপার, শুধু এসভিজি এআই ইউজ করলেই হবে নাকি? তাই তো দেখতেছি। সাপোজ এটাই ইউজ করবো, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখি মানে এই যে এসভিজি টা ইউজ করে দেখি কি আসে। এসভিজি আইকন ইউজ করাটা একটু ঝামেলা, মানে অনেক কোড চলে আসে, আমার কাছে বিরক্ত লাগে। ও, এসভিজি দিলেই চলে আসতেছে তো, তাহলে তো আর কিছু মানে এই এসভিজির মধ্যেই সবকিছু করে দেওয়া আছে। হ্যাঁ, এখন এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের যদি মানে কালার চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে করব। এখানে কিন্তু একটা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ, এই ক্লাস দিয়েও আমরা কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু একটা আইকনের জন্য এতগুলা কোড। আচ্ছা, এটা বাদ দিয়ে, এটা আমাদের লাগবে না, আমরা তো বুঝে গেলাম। হ্যাঁ, আমি ভাবছিলাম যে সিএসএস সিএসএস দিয়ে হয়তো ইউজ করতে হবে। যাই হোক, কিছু করা লাগতেছে না। এখানে জাস্ট এখানে যেটা বলতেছে যে আচ্ছা, আমরা যদি এমবেড করি তাহলে এভাবেও কাজ করবে। ও, পুরাটাই তো একই। এক্সটার্নাল ইমেজ, সিএসএস, ঝামেলা। এর থেকে আমাদের ফন্ট অসম অনেক ভালো।
বাট আমরা কিভাবে করব, ইউজ করবো, এটা বুঝলাম তো নাকি? এখানে কিন্তু সব বলে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু মানে প্রত্যেকটার জন্য কোড অনেক বেশি। যেমন মানে এখানে এসভিজি মানে কি, মানে এখানেই সবকিছু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা যদি এই যে স্টাইলিং করতে চাই, তাহলে কি এখানে আমরা ক্লাস দিয়ে এগুলা স্টাইলিং করতে পারবো, ঠিক আছে। মানে এখানে টেক্সট সাকসেস দিছে, আমরা টেক্সট সাকসেস দিই তো, টেক্সট দেখি কালার চেঞ্জ হয় কিনা। নর্মালি তো কি আসছে, ব্ল্যাক আসছে, কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এইখানে আমরা যেটা করতে পারবো, এইখানে এই যে আহ, এটার যে সাইজটা আছে, এখানে উইডথ দেওয়া আছে, কোথায় গেল, এই যে উইডথ দেওয়া আছে, হ্যাঁ, এখানে উইডের উপর বেস করে মানে এটা ছোট বড় হবে। দেখি বাড়াই দিই, বাকিগুলো বাড়াইতে হয় কিনা, এই যে, ঠিক আছে। সো এগুলো আমাদেরকে এখানে সাইজ ঠিক করে দিতে হবে, ঠিক আছে। চাইলে আমরা এখানে ইনলাইনেও কালার মানে কালার ইউজ করতে পারি, অথবা দেখা যাচ্ছে যে এখানে আমরা আবার একটা এই ক্লাসটাকে ধরে অথবা কাস্টম একটা ক্লাস ধরে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এখানে আর তেমন কিছু বলেনি যে স্টাইলিং এর জন্য আমরা কিভাবে স্টাইল করতে পারি। এই যে স্টাইল দেখাইছে, সিএসএস এ যদি আমরা ইউজ করতে চাই তাহলে কোথায় ইউজ করতে হবে, বিফোর এর মধ্যে ইউজ করতে হবে, এবং কিভাবে ইমেজ আকারে ইউজ করতে হবে সেটা এখানে বলে দিছে, ঠিক আছে। আচ্ছা, এক্সটার্নাল ইমেজ হিসেবে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে কি এসভিজিটাকে সেভ করে নিয়ে তারপর আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, এটা যেটা বলছে সেটা হচ্ছে এই যে পাশাপাশি যদি আমরা এভাবে ইউজ করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে। কিন্তু এটা আবার একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আহ, এইখানে যে যে হ্যাশ আছে না, হ্যাশের পরে যে মানে আছে, আইডি আছে, এই আইডির মাধ্যমে কিন্তু এইগুলাকে সিলেক্ট করে তারপরে কাজ করে। যাই হোক, আমি সহজ বুদ্ধি বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এখানকার মধ্যে কোনো মানে দেখা যাচ্ছে যে এখানে হয়তো এটা আরো আপডেট নিয়ে আসবে, কারণ কি দেখা যাচ্ছে ফন্ট অসম কিন্তু একবার এসভিজি তে গেছিল, প্রত্যেকটা আইকন এসভিজি তে ইউজ করতে হতো, কিন্তু এসভিজি তে আবার ইউজ করা কিন্তু সব জায়গায় সমস্যা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এখানকার কোনো আইকন যদি আমাদের লাগে, তাহলে আমরা সেটা এখান থেকে ম্যানুয়ালি নিয়ে আমরা এখান থেকে কপি করব, কপি করে নিয়ে আমাদের দেখা যাচ্ছে যে প্রজেক্টটা আমরা ইউজ করব, ঠিক আছে। আর বাকি দেখা যাচ্ছে যে আমার মনে হয় যে ফন্ট অসামই বেস্ট, ঠিক আছে, যদি কোনো আইকন লাগে, ঠিক আছে। যাক, এই হচ্ছে মোটামুটি বুটস্ট্র্যাপের আইকন আর কি, কারণ এখন পর্যন্ত ওরা বলতেছে যে অল্টারনেটিভ অন্য ফন্ট আইকন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, ওদেরটাই ওরা সাজেস্ট করতেছে না। আচ্ছা, এরপরে আসতেছে আসলে মানে ওদের সম্পর্কে আর কি, অ্যাবাউট, ওভারভিউ, টিম, ঠিক আছে, হিস্টোরি। সো এগুলার দেখার কিছু নাই, এগুলা দেখে নিব। আর মেইন ব্যাপার হচ্ছে বুটস্ট্র্যাপের আমি যেটা বললাম, যেখানে কম্পোনেন্টের মধ্যে কিছু জিনিসপত্র ইউজ হয়, আর এখানে কিন্তু লেআউটের মধ্যেই সবকিছু, এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমরা যখন প্রজেক্ট তৈরি করব তখন কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হবে। মূলত আমাদের গ্রিডের ব্যাপারটা, কলামের ব্যাপারগুলা, এগুলাই সব থেকে বেশি ইউজ হবে, ঠিক আছে। বাট দেখা যাচ্ছে আরো কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে যেগুলো আমরা মোটামুটি সব দেখলাম, এগুলোও মাঝে মাঝে ইউজ হবে, কিন্তু এখানে গ্রিডের ব্যাপারটা সবাই অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। সো বুটস্ট্র্যাপ মোটামুটি আমাদের এই পর্যন্তই শেষ, ঠিক আছে। হয়তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে এক্সট্রা কোনো ফিচার নিয়ে আলোচনা হতে পারে, বাট মোটামুটি আমরা সবগুলাই শেষ করলাম, ঠিক আছে। তো কারো কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে এই বুটস্ট্র্যাপ নিয়ে? আমরা যদি বুটস্ট্র্যাপ 4 দেখতাম তাহলে মোটামুটি এগুলাই ছিল, কিন্তু এখানে অনেক অপশন বেশি আছে আর কি, যেহেতু আপডেট করতেছে অবশ্যই বেশি থাকবে। এটা যখন হয়তো ফাইনাল ভার্সন আসবে তখন দেখা যাচ্ছে এগুলোর ভিতরেও অনেক কিছু চেঞ্জ আসতে পারে, বাট ডকুমেন্টেশন তো থাকতেইছে, আর ডকুমেন্টেশন দেখেই কিন্তু আমাদেরকে সবসময় কাজ করতে হবে। সো ভয় পাওয়ার কিছু নাই যে বুটস্ট্র্যাপ 5 থেকে 6 আসবে, 6 থেকে 7 আসবে, কি হবে, টেনশনের কোনো কারণ নেই। যেটা যে অবস্থায় আছে আমরা সে অবস্থাতেই শিখবো, সমস্যা নেই। পরবর্তীতে আপডেট হলে খুব বেশি কিছু চেঞ্জ হয় না। সো বুটস্ট্র্যাপ তাহলে চ্যাপ্টার ক্লোজ নাকি? এই যে এখানে এক্সটেন্ড গেলে কিন্তু আইকনে কিন্তু
ওদের আইকন সম্পর্কে কিছু বলাই নেই, দেখি আইকনে নেই। ও আচ্ছা, এখন আপডেটে আনছে আর কি, আগে ছিল না। প্রথমে যখন ছিল না তখন আইকনের কথা বলতো না, যেহেতু পরে অ্যাড করছে আবার। যাই হোক, সো বুটস্ট্র্যাপ এ পর্যন্তই। মোটামুটি যা দেখানো হলো এগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে আর কি।